দারিদ্র্যকে আমি ঘৃণা করি। সোপান বেয়ে ধীরে ধীরে উঠেছে এখানে, গায়ে উঠেছে গয়না, পায়ের কাছে হাত জোর করে পড়ে থাকে কলকাতার বড় লোকের দল। আবার ধাপে ধাপে নেমে গিয়ে গেরস্ত ঘরে ঝিগিরি করতে আমি পারবো না। আমি কলকাতাকে পেয়েছি হাতের মুঠোয়, আমি ওই বাবুদের পেয়েছি পায়ের তলায়। আর অভিনয় করে কখনো হয়েছে রাজকুমারী, কখনো নবীনা তপস্বিনী, কখনো বা রুদ্র সম্রাজ্ঞী রিজিয়া। সেসব আমি ছাড়বো না। আমি চোখ বুজে থাকবো, আমার মন পড়ে থাকবে স্টেজের ঝলমল করা আলোর জগতে। নানা কৌশলে বিস্কৃষ্ট টাকা হাতাবো, গয়না গড়িয়ে নেব। কাপ্তেনবাবু এইসব শিখিয়েছেন। কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী এ রাক্ষস রাজা অনুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ব জাতি, এ সকলই দিলা জলাঞ্জলি। টিনের তলার কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি কালা তোর তরে। আমার মনে হয় অনেক তো হলো, আর কি হবে এসব করে। আমি একটু টুকটুকে দেখতেছিলাম, এখন তো কিছুই নেই। যাই হোক, কিচ্ছু মনে নেই। মানে ওই বড় বড় চোখ দেখে দেখে না আমি একদম পুরো ভাবছি যে কী হবে, পুরো অন্ধকার মনে হচ্ছে সামনেটা। তো উৎপলদা বলতেন যে এ না অভিনয় না করে গান করলেও ভালো। তো অজিতদা তো অকালেই চলে গেল, একটা বিরাট মানুষকে হারালাম। সৌম্যদা অডিটোরিয়াম থেকে উঠে এসে বললেন উৎপলদাকে, সে মেয়েটি নেই, তা খা কেন, খা, চিবাই চিবাই খা, অবাগির বিটি, মুখ্যার বিটি। সেখানে যেমন শোষণ হয়েছিল মেয়েদের, এই যুগেও তো তাই হচ্ছে। যতই আমরা লেখাপড়া শিখি, যতই বড় পোস্টে কাজ করি, যে বড় চিকিৎসক হোক, যাই হোক যেই হোক, তাই তো হলো। আমি তো চাইবো যে আমার সন্তানের যে এরকম হয় আমি খুঁজবো না, বা আমি দেখবো না, আমি চাইবো না যে অপরাধীর শাস্তি হোক। ঋত্বিক ঘটক বলেছিলেন যে না, তোমার এত ভালো চেহারা চাই না। মেরে রনওয়া बता दे जा मुझे, कोई उम्मीद नहीं, कोई उम्मीद नहीं, अब तो इसी बातों की उम्मीद। টিনের তলার যে জায়গায় নাটকটা আছে সেখানে কিন্তু নরক গুলজার আর মারিচ সংবাদের গান ঢোকানোর কোনো মানে হয় না। ঠুকিয়েছে সুমন, যা ওর দৃষ্টিভঙ্গি যা করেছে, আমি নিন্দে করছি না। আমার একজন শিক্ষকের কথা মনে পড়ছে, আমার নিজের একজন শিক্ষকের কথা, যিনি খুব এটা বলতেন। আমরা, আমাদের বাংলার শিক্ষক ছিলেন, তিনি শান্তিনিকেতনের ছাত্র ছিলেন। আমরা যখন ছোটবেলায় কোনো বাংলা গদ্যের কোনো উত্তর লিখতাম আমাদের রামকৃষ্ণ মিশনে, তো তিনি খুব আমরা উত্তরের শুরুতে একটা খুব বড় ভণিতা করার একটা আমাদের অভ্যাস ছিল সবসময়। আচ্ছা, এটা আমাদের শিখিয়ে দেওয়া হয়েছিল, যেটা করলে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায়। কিন্তু সেই ভণিতাটা করতে সেই স্যার খুব বারণ করতেন আমাদের, মানে খুব রেগে যেতেন ভণিতাটা করলে। এবং সেইটা আমরা আমাদের এই ৮ পৌরের এপিসোডগুলোর সময় না আমি সেটা মেনে চলার চেষ্টা করেছি যে খুব বেশি ভণিতা করব না। কিন্তু আজকে কেন জানি না কতগুলো কথা বলতে খুব ইচ্ছা করছে আপনার সামনে বসার পরে। টিনের তলোয়ারে ময়না, বিসর্জনে অপর্ণা, এছাড়াও অসংখ্য 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 নাটক, যাত্রা, রেডিও নাটক, পথনাটক, এলটিজিতে দীর্ঘদিন শম্ভু মিত্রের সাথে কাজ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ, বিজন ভট্টাচার্যের সাথে কাজ, এবং ঋত্বিক ঘটকের সাথেও কাজ করার একটা সুযোগ। এবং তারপরে অজস্র বড় পর্দার ছবি, গৌতম ঘোষ, অপর্ণা সেন প্রমুখ, অঞ্জন দাস প্রমুখ, মানে দিগ্গজ যারা পরিচালক বাংলা চলচ্চিত্রে, তাদের সাথে কাজ করার সুযোগ। সেই মানুষটাকে আমরা আজকে সামনে পেয়েছি, সন্ধ্যা চট্টোপাধ্যায়। এটা আমাদের ৮ পৌরের ৭ম এপিসোড। আমরা সেই এপিসোডে এরকম একজনকে পেয়েছি, এটা
সৌভাগ্য তো সবাই, এটা খুব নর্মাল কথা, এটা তো বলার, আমরা মুখিয়ে আছি অনেক কিছু শোনার জন্য, অনেকের সম্বন্ধে, তার নিজের সম্বন্ধে তো বটেই, সেই মানুষটাকে ধরার চেষ্টা তো বটে, এবং তার বিভিন্ন বড় মানুষের সাথে অ্যাসোসিয়েশন, বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে থাকা। কিন্তু সবার আগে যেটা দিয়ে শুরু করতে চাইবো, যখন আমরা বোর্ডের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করলাম যে আমরা আপনার একটা সাক্ষাৎকার বা আপনার থেকে কিছু কথা শুনবো, আপনার জীবনের কিছু অংশ, আজকে তো জীবনের একটা বিরাট সময় পেরিয়ে এসছেন, অনেকটা সময়, মানে সেটাকে যদি অঙ্কের খাতিরে ধরি, মানে একটা অনেকগুলো বছর। এই সময় এসে যখন কেউ দাবি করে যে আপনার জীবনের কথা কিছু শুনতে চাইছে, আপনার জীবনটাকে আবার খুলে ধরতে চাইছে দর্শকের সামনে বা মানুষের সামনে, তখন ঠিক কি কি বলতে ইচ্ছা করে, মানে কি কি, কোন কথাটা প্রথম মাথায় আসে? আমার মনে হয় অনেক তো হলো, আর কি হবে এসব করে, এত কিছু পেরিয়ে আসার পরেও আমার মনে হয় যে আমি জীবনে কিছুই করতে পারলাম না। আমি এখনও মানে কাজের সন্ধানে খুঁজে বেড়াই, এই কোথায় ভালো কাজ করব। টিনের তলার করেছি, ময়না, সূর্য শিকার করেছি উৎপলদার পরিচালনায়, আর অনেক নাটক করেছি। কিন্তু এই যে অপূর্ব সতী, 150 বছর আগের যে নাটকটা, গোলাপ সুন্দরীর লেখা, এই নাটকে হয়তো আমার করা হতো না যদি না ঈশিতা মুখার্জি এবং শুভাশিস মুখোপাধ্যায় আমাকে অনুরোধ করতেন। আমি প্রথমে রাজি ছিলাম না, আমি ভাবলাম দূর, আবার পাঠটার মুখস্থ করতে হবে। তারপরে ভাবলাম যে না, করি, একটা যদি ভালো চরিত্র পাই নিশ্চয়ই করব। তো করলাম, ওদের অনুরোধেই কিন্তু আমি এই নাটকটা করলাম। করে আমার বেশ ভালো লেগেছে চরিত্রটা করতে। চরিত্রটার মধ্যে বেশ অনেক ভ্যারিয়েশন আছে, বৈচিত্র্য আছে। হ্যাঁ, আমার করতে খুবই ভালো লেগেছে। এখনও হয়, তবে এখন এটা কমে গেছে, মানে সামাজিক যা পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী এখন নাটকটাই খুব কম হচ্ছে। হলে লোকজন হচ্ছে না, হয়ও যদি খুব কম লোক, এইভাবে তার নাটক হয় না। নাটক করতে গেলে তো বেশ অনেক দর্শক হবে, কিছু পয়সা এলো, আমাদেরও তো দিতে হয়, কিছু প্রত্যেককেই দিতে হয়। আর অপূর্ব সতী করতে গেলে অনেক খরচ, মিউজিশিয়ান আছে, কস্টিউম আছে, তারপর মেকআপ আছে, এই নানান রকম ব্যাপার। তারপরে এত লোকজন, প্রত্যেক কিছু না কিছু দিতে হয়, সেই জন্য একটু অসুবিধাতে হয়। টিনের তলার নাটকও অনেক লোকজন ছিল, সেখানে তো মাইক্রোফোন ইউজ হতো। যাই হোক, লাইফও বাজতো, প্রশান্তদা বাজাতেন, হ্যাঁ, প্রশান্ত ভট্টাচার্য, তিনি তো আজ আর নেই। তো উৎপলদা যখনই কিছু নাটক করতেন প্রশান্তদাকে বলতেন, কেমন। আচ্ছা, মানে একদম সাম্প্রতিক সময়ের কথা হলো, মানে তাতে অনেকগুলো আক্ষেপের জায়গা শুরুতেই শোনা গেল, এবং আপনার মানে ময়নার সংলাপ এবং তারপরে যে প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আপনার চোখের কোণে একটু জল চিকচিকে করছে। কিন্তু মানে প্রথমে আগে অত খারাপ জায়গায় না গিয়ে একটুখানি এবার এক লাফে একদম পিছিয়ে যাই, যেখান থেকে শুরু করেছিলেন, শুরু করেছিলাম মহেশের আমিনা, কত সম্ভব। হ্যাঁ, 5 বছর বয়সে কোলাঘাটের ডাক্তার আমার বাবা ছিলেন, মাও স্কুল টিচার। স্বদেশ মাঝি বলে একজন এসে বললেন যে ওকে মহেশে আমিনা করাবো। তা মা বলে ও তো কিছুই বোঝে না, আমিনা কি করবে, বলে যাই হোক করবো। তারপর আমি খেতে একটু ভালোবাসতাম, আমাকে প্রায় রসগোল্লা টোল্লা এইসব খাওয়াতে করতো, ওই লোভেই যেতাম। তারপরে শো করলাম, কিছুই তো বলে গেলাম সংলাপ। তারপরে একটা জায়গায় আছে, মহেশ যেখানে বিক্রি হয়ে যাচ্ছে, গফুর মানে আমিনার বাপ এসে বলছে যে বাবা মহেশকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বিক্রি করে দিয়েছে না, নিয়ে যাচ্ছে। তখন গফুরের একটা চর ছিল, আমিনাকে মারছে, সত্যি আমাকে উনি চর মেরেছিলেন, এবং আমার খুব লেগেছিল, দাগ হয়ে গিয়েছিল আমি একটু টুকটুকে দেখতে ছিলাম, এখন তো কিছুই নেই। যাই হোক, ব্রিজ বিহারী কোথায় হরি আমার পিয়াসী মন, তো সেই সময় চর খেয়ে আমি খুব কেঁদেছিলাম স্টেজে। কান্নার পরে তখন দর্শক বলেছিল
বাহ কী সুন্দর কী সুন্দর, কিন্তু আমার যে লেগেছে আমি কাঁদছি সেটা আর দর্শক বোঝেনি। সেই শুরু। তারপরে তো আমি কলকাতায় চলে এলাম। আমাকে মানে দিদিমা নিয়ে এলেন। তখন নিয়ে আসার পরে আমি এইখানে চারু মার্কেটে আমি মানুষ মামার বাড়িতে, ওখানে তাপস সেন, এসইউসি পার্টি, শিবদাস ঘোষ, ফটিক ঘোষ, ওদের তখন পার্টিটা হচ্ছে। তা তখন তাপস মামা বললেন, তখন আমার এই 7 বছর কি 8 বছরের বয়স। তখন মামা বললেন যে এরকম তুই নাটক করবি? বললাম হ্যাঁ করবো। তো আমার মায়ের বাবা দাদুর সঙ্গে আমি মিনার্ভা স্টেজে এলাম উৎপলদার সামনে। উৎপলদা বলছেন নাম কি? আমি নাম ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। মানে ওই বড় বড় চোখ দেখে দেখে না আমি একদম পুরো ভাবছি যে কী হবে, পুরো অন্ধকার মনে হচ্ছে সামনেটা। তারপরে এই সমর নাগ বলে একজন অভিনেতা, খুকুর নাম বলো, খুকুর নাম বলাতে তখন আমার মনে পড়লো যে আমার নাম ছন্দা। আমি বললাম ছন্দা, ছন্দা কি? আবার যথারীতি পজ, মনে নেই। অনেকক্ষণ পরে মনে পড়েছিল, আমি চট্টোপাধ্যায়। নাম বললে ওটাও বলতে হয়, যাও ওদিকে গিয়ে বসো। তখন তো পালিয়ে মেচেছিলাম, কিন্তু সেই লোকের সঙ্গে তো পরে অভিনয় করলাম। এবং তখন আমার মনে হয়েছিল যে এনার সঙ্গে অভিনয় করা সবচেয়ে সহজ। এত সহযোগিতা করতেন প্রত্যেকটা শিল্পীকে উৎপলদা। এবং উৎপলদা মানে কি বলবো, দাদাই বলতাম, আমি বাবা বলেই মনে করতাম। তা যাই হোক, উৎপলদা মানে আমার কোনো দিন কোনো ত্রুটি দেখেননি, দোষ দেখেননি। জানি না কী দুর্বলতা, যাই হোক। তো উৎপলদা বলতেন যে এ এ এ না অভিনয় না করে গান করলেও ভালো। তখন গানটা খুব ভালো। এখন তো আবার মানে এখন আমার জ্বর হয়ে গলাটা একটু বসে গেছে কেমন, তা আমি ঠিক পাচ্ছিও না। আমার খুব খারাপ লাগছে যে তোমরা এসছো, অথচ আমি ঠিক সেইভাবে গলা দিয়ে ঠিক সেইভাবে বোঝাতেও পারছি না। আমি একটু মানে এই উৎপলবাবুর কথা উঠলো সেই জায়গা থেকে একটুখানি এগোতে যাই। যে মানে এই যে আপনি বললেন যে প্রথম দিন মানুষটাকে দেখে একটা বিরাট মানে আগে থেকে একটা মাথায় ছিল যে এই মানুষটা এরকম খুব রাগী হতে পারে। মাথায় ছিল না। আচ্ছা, সেই তো প্রথম দেখলাম। এই প্রথম দেখা যে মানে প্রথম দেখা, বড় বড় চোখ বা খুব প্রথম দেখে মনে হতো খুব রাগী, ঘাবড়ে গেছি। আর রাগী ছিলেন নিশ্চয়ই, কিন্তু ওনার যেটা কথা যে পাঠ মুখস্থ করা, মুখস্থ করে নিয়ে যাওয়া, এবং কম্পোজিশন যেটা উনি টয় সেটে বোঝাতেন, একটা ছোট সেট থাকতো, তার মধ্যে স্টিক দিয়ে দিয়ে বোঝাতেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4, আমাদের সেটা নোট করতে হতো। পরে সেই ব্যাপারটা বড় স্টেজে যখন পড়লাম তখন লেখা থাকতো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, লেখা প্রথম থাকতো। তারপরে সেই লেখা ছিঁড়েও ফেলে দিত, যে যার মতো সে মুখস্থই হয়ে যেত। উনি একবার আপনার ময়না চরিত্রায়নের জন্য একটা চিঠি লিখেছিলেন আপনাকে, এবং তাতে উনি একটা কথা স্বীকার করেছিলেন, মানে আমার যেটুকু স্মৃতি থেকে মনে করছি যে উনি কখনো কাউকে ওইভাবে বলেননি, কিন্তু এই চিঠিতে উনি আপনাকে বলছেন যে উনি যেটা লিখেছিলেন ময়না চরিত্রের যে লেখনীটা যেটা ছিল তাকেও ছাপিয়ে গেছিল আপনার চরিত্র। চৌহদ্দি ছাড়িয়ে জীবন্ত ও মহিয়ান করে তুলেছে, অপূর্ব। হ্যাঁ, সেই চিঠিটা কি মানে উপলক্ষে চিঠিটা আপনার কাছে? ময়না শুধু এই কথাটা। আসলে আমি রিহার্সালে ঠিকমতো যেতে পারতাম না। হ্যাঁ, আর যেতে পারতাম না কেন, কিছু তো কাজ আমাকে করতেই হতো। তখন তার গ্রুপে পয়সা কুড়ি দিত না। তা যাই হোক, এখানে ওখানে শো করতাম, নিজেকেও তো চলতে হতো, আর একটু মিথ্যে কথাও বলতে হতো। পরে অবশ্য মিথ্যে কথাটা ছেড়ে দিয়েছিলাম অজিতেশদার পাল্লায় পড়ে। তা এখানে শো আছে তো বলতেই পারতাম না, কিন্তু অত তো রিহার্সালে যেতে হবে। তা আমি উৎপলদাকে বলেছিলাম, দেখুন আমি কিন্তু ওই ধরাবাঁধা ওই রিহার্সালে যেতে পারবো না, আমার মতো করে যদি আপনি করেন তাহলে। তো উনি দুপুরে করতেন বা সকালের দিকে করতেন, তখন যেতাম। এই মানুষটার সাথে কাজ করার কোনো বিশেষ ঘটনা মনে পড়ে? মানে ওনার সঙ্গে কাজ করার খুব মজা আছে। উনি খুব সহযোগিতা করতেন, আমাকে বলে নয়, প্রত্যেকটা শিল্পীকে। কোনো বিশেষ ঘটনা যদি একটু? ওনার সঙ্গে অভিনয় করা হচ্ছে কি বলবো, ভাগ্যের কথা। হ্যাঁ,
তা আমি খুব ভাগ্যবতী যে ওনার মতো শিক্ষক গুরু পেয়েছিলাম। একবার হয়েছিল কি যে হয় না স্টেজে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যায়, তা আমি একটু হয়ে গিয়েছিলাম। তারপর উনি ধরিয়েও দিয়েছিলেন। তা আমি ঠিক আছে গেলাম। উনি খুব কোঅপারেট করতেন, খুবই ওনার সঙ্গে অভিনয় করে খুব মজা আছে। এলটিজি বা পিএলটির বাইরে আপনি যখন অন্য কাজ করছেন, রেডিও নাটকের কাজ করছেন, সেই সূত্রেই বোধহয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার অজিতেশ দার সঙ্গে আলাপ, সৌম্য মিত্র, তৃপ্তি মিত্রের সঙ্গেও ওখানে আলাপ। হ্যাঁ, ওই রেডিও নাটকের সূত্রেই। আর অজিতদার সঙ্গে তো 2 বছর যাত্রাও করেছি। আচ্ছা। তো অজিতদা তো অকালেই চলে গেল, একটা বিরাট মানুষকে হারালাম। তারপরে সৌম্যদা, তৃপ্তিদি, এদের সঙ্গে আমার খুব আলাপ ছিল, রেডিও নাটকে করেছি। একবার সৌম্যদা ওই এতে দেখতে গেছেন, ওই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। তো সেই শোটা কিন্তু আমি করিনি, সেই শোটা বোধহয় ওই চন্দনের মা করছিল, চন্দনের মা করছিল। তা সৌম্যদা অডিটোরিয়াম থেকে উঠে এসে বললেন উৎপলদাকে, সে মেয়েটি নেই। বলে না, ও তো যাত্রা আছে, চলে গেছে। বলে ওকে ছাড়া করবেন না, বলে স্ট্রেট উনি উঠে চলে এসেছিলেন। সেই রাত্রে উৎপলদা আমার বাড়িতে এসেছিলেন, তোর ডেট কী আছে বল। তখন আমার স্বামী বলেছিলেন, আপনি এলেন কেন, কাউকে খবর দিলেই তো হতো। বলে খবর দিলে তো সময় লাগবে, তাতে এখান দিয়ে যাচ্ছি, এখানে দেখা করে গেলাম। তারপরে আবার গিয়েছিলাম আমি। এই যে মানুষগুলোর সাথে আপনার একসাথে কাজ করা, এবার এই মানুষগুলো উৎপল দত্ত, সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বা আমাদের বিজন ভট্টাচার্যের সাথে আপনি কাজ করেছেন, এদের সকলেরই আলাদা আলাদা ঘরানা, এদের কাজ করার ধরন তো নিশ্চয়ই তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তা আছে। সেইগুলোর সাথে নিজেকে কিভাবে বদলে নিতেন তখন, একজনের সাথে থেকে আরেকজনের কাজ করা? আসলে এটা হচ্ছে অঙ্কের মতন। এখানে বুঝতে হয় যে আমি কোথায় অভিনয় করতে যাচ্ছি। এইটা যদি মাথায় ঢুকে যায় না, তারপর কোনো কষ্ট হয় না। যেমন বিজনদার সঙ্গে আমি অভিনয় করেছি, বিজনদার নাটক দেবী গর্জনে। রেবা রায়চৌধুরী চলে গেলেন, পাট্টা মুখস্থ করলাম। আমি আমার মতোই তো করব, তখন করলাম। তো দেবী গর্জনের একটা সংলাপ বলছি। হ্যাঁ, দেবী গর্জন নাটকটা এখনও হওয়ার খুব দরকার। যাই হোক, সেটা কেন মনে করেন, মানে একটু কেন মনে করেন, ঘটনাটা হচ্ছে সাংঘাতিক। আগে ডায়লগটা বলি। আচ্ছা, ঠিক আছে, সংলাপের পরে আমরা শুনবো। মানে আদিবাসী যে গিন্নি, সে এক বোঝা কাঠ মাটিতে ফেলেই বলছে, যেই দিন থেকে পাও দিচ্ছে করে লেগেই আছে অশান্তি। আবাগির বিটি জ্বালায় দিল ঘর সংসার, জমি জিরাত নিলাম চড়াইছে, ছেলেটা দেশান্তরি করেছে, এখন বুড়াপুরির কলজেটা খুব আইতে লেগেছে। তা খা কেন খা, চিবায় খা, অবাগির বিটি, মুখের বিটি, গতর খাকির ঘরের কামে মন নাই। যেই ত্রিভুবন সর্দার আসি কামের কথা বলেছে, নেচে উঠেছে গতর খাকি, পর ফেলানির বিটি। টাকা দেখেছে, টাকা চিনেছে, তা যা কেনে যেটা খুশি, মর গিয়া গলায় দড়ি দিয়া কাঁদবো ভাবছি শুয়ার জন্যে। এই যে শাশুড়ি বইয়ের একটা বন্ডিং, এটা সাংঘাতিক ছিল। তারপরে পরিণতি হয়েছিল, মানে যে মেয়েটাকে খুঁজছে রত্না বলে, সেই মেয়েটা মহাজনের যে জোর করে ধরে নিয়ে গিয়েছিল, আসতে দেয়নি, কাজ ফুরিয়ে যাওয়ার পরে আসতে দেয়নি, সেই মেয়েটা ধর্ষিত হয়েছিল ওই মহাজনের কাছে। তাকে ধর্ষণ করে তারই খড়ের গাদায় গুজে রেখেছিল। তার ছেলে খুঁজতে এসে চুল দেখে কি পায়ের একটা আঙুল বেরিয়ে আছে, তুলতেই দেখলো যে ওই রত্নার ডেড বডি। শেষকালে ওই ডেড বডি নিয়ে আসছে এইভাবে, আর সমস্ত গ্রামের লোক ঘিরে ধরেছে ওই প্রভঞ্জনকে, ত্রিভুবন প্রভঞ্জন ছিল, ধরে নিয়েছে। আর সবাই কাটারি, শাবল, ত্রিশূল, যার আর পেছনে কালী নাচ হচ্ছে। হ্যাঁ, ডাং কালী নাচ হচ্ছে। আচ্ছা, আর তখন বিজনদা মাঝখানে
ঠিক যেমন নাকি অসুর বসে না, এইরকম একটা মূর্তি ছিল, অসুর বসলো আর সবাই এইভাবে মানে যার যে ওয়েপেন্স ছিল সেগুলো নিয়ে এরকম তেড়ে গেছে আর কি, এরকম একটা ঘটনা ছিল। সেই জন্য বলছি যে এই যুগে এই নাটকটা নিশ্চিত হওয়ার দরকার। আপনি এই যে জায়গাটার কথাটা বললেন যে মানে এইরকম একটা নাটকের, কালজয়ী নাটক বহু যুগ ধরে অভিনীত হয়ে আসছে, তার এই যুগে এসে কতটা তার দরকার, কেন দরকার, কিভাবে দরকার? মানে সেখানে যেমন শোষণ হয়েছিল মেয়েদের, এই যুগেও তো তাই হচ্ছে। যতই আমরা লেখাপড়া শিখি, যতই বড় পোস্টে কাজ করি, বড় চিকিৎসক হোক, যাই হোক তাই তো হলো, তাই তো হচ্ছে। আমি ডাইরেক্টভাবে বলছি না কে দায়ী কে না দায়ী, কেউ তো দায়ী হবেই, হয়তো পাচ্ছি না। আমি চাই এটা খুঁজবে বার করা হোক, কারণ আমিও তো একজন মা। হরি মন মজায় লুকালে কোথা, ভবে আমি একা দাও হে দেখা। আমি তো চাইবো যে আমার সন্তানের যদি এরকম হয়, আমি খুঁজবো না বা আমি দেখবো না, আমি চাইবো না যে অপরাধীর শাস্তি হোক। আপনি যে কাজটার সাথে জড়িত অভিনয়, সেই কাজটা এতদিন ধরে করছেন, প্রায় 70 বছরের বেশি সময় হয়ে গেছে, 74 বছর হয়ে গেল। সেই কাজটা তো এতদিনে মানুষের মানসিকতা, সেই কাজটা করার ধরন, সবকিছুর অনেক পরিবেশের পরিবর্তন হয়েছে। আপনি সেই সময়টা দেখেছেন, বিশেষ করে উৎপল দত্তের মতো মানুষ এলটিজি পিএলটিতে আপনি একটা মানে সাংঘাতিক নিয়মানুবর্তিতার ভেতরে থেকে আপনার সেইভাবে তৈরি হয়েছেন আপনি শুরু থেকে। আজকে সেই জিনিসগুলোর ছোঁয়া পান? আজকের যে কাজের পরিবেশ, সব দেখো মানিয়ে নিতে হয়। ভবে আমি একা দাও হে দেখা, পরাণ সখা রাখো পায়ে। তোমাকে ত্যাগ করতেই হবে, ত্যাগ না করলে শান্তি নেই। বাইরেই বলো ঘরেই বলো, তোমাকে কিছু অ্যাডজাস্ট করতেই হবে, নাহলে হবে না। তুমি বাড়ি থেকে মানিয়ে নাও না, মানিয়ে না নিলে কিন্তু শান্তি হয় না, তোমাকে কিছু ছাড়তেই হয়। ঠিক বলছি কি না বলো? কখনো মানে এই সময়ের মানুষদের সাথে কাজ করতে গিয়ে, বা এই সময়ের যারা একদম ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা, মানে যেহেতু ধারাবাহিকেও কাজ করছেন একদম নিয়মিতভাবে, সেখানে প্রচুর এই জেনারেশনের, এই প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করে, মানে বিসর্জনের অপর্ণা, টিনের তলারের ময়না, দেবী গর্জন, গহরজান, এই যে একটা বিরাট জায়গা আপনার ছুঁয়ে আসা, সেইটার যে সম্মানটা, সেটা কি আপনি পান আজকের মানুষদের কাছে? দেখো বাবা, অত কিছু মনে করলে হয় না, সবই ওভারকাম করতে হয়। তুমি যদি মনে করে বসে থাকো যে আমি ঠিক পেলাম, তাহলে তোমার কিন্তু শরীর খারাপ হবে। কাজেই কোনো দিকে কান না দেয়াই ভালো। যেভাবে চলছে চলুক, আমি আমার কাজটা করে বেরিয়ে আসি। এবং আজকালকার যেসব ছেলেমেয়েরা কেউ খারাপ তো নয়, আমরা তো তবু গাইডেন্স পেয়েছি। উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, আমি ছোট্টবেলায় করেছি অহিন্দ্র চৌধুরীর সঙ্গে, তারপরে ঠাকুরদাস মিত্র, সরোজমা, তারপরে মলিনা দেবী, কানন দেবীর একটা দল ছিল, সেখানেও অভিনয় করেছি। তো যাই হোক, আমি প্রচুর লোকের সঙ্গে অভিনয় করেছি, এটা আমার ভাগ্য বলবো। তা আমি কার সঙ্গে কী করেছি সেসব মনে করে কিন্তু কাজ করা যায় না, তাহলে তুমি কোনো দিনই কোনো দিকে এগোতে পারবে না, তাই না? তোমাকে তো এগিয়ে যেতেই হবে, যে কাজই করি না কেন আমাকে এগোতেই হবে। আর অত কিছু ওই রকম সেন্টিমেন্টের কোনো মানে হয় না। আমি যে কাজটা করছি কাজটাই আসল। আর আজকালকার ছেলেমেয়েরা দেখো, আজকালকার ছেলেমেয়েরা তো ভালোই অভিনয় করছে, তাদের তো কোনো গাইডেন্স নেই। কিন্তু আমি তো দেখি আমাদের এত কিছু গাইডেন্স, এত কিছু আছে পেছনে ব্যাকগ্রাউন্ড, কিন্তু এই ছেলে মেয়েদের তো কোনো গাইডেন্স মানে কোনো কিছু সেরকম প্রপার যে হওয়া উচিত হয়নি। কিন্তু এরা তো বেশ ভালোই অভিনয় করছে, আমি চেয়ে দেখি। একটা জিনিস ওনার কথাতে এটা খুব পরিষ্কার হচ্ছে যে মানে উনি একটা জায়গাতেই পাখির চোখটা করেছিলেন, সেটা হচ্ছে তার অভিনয় সত্তা, শিল্পী সত্তা, অভিনেতা সত্তা, সেই জায়গাটাতে পাখির চোখ করেছিলেন। সেই জায়গা থেকে মানে
ঠিক এই উনি যে মিডিয়ামে প্রথম শুরু করেছিলেন থিয়েটার, তারপর থেকে উনি যাত্রা করেছেন একই ধরনের মিডিয়ামে, পরে বড় পর্দায় আসার জার্নিটা কীভাবে, মানে ওটা শুরু হলো কীভাবে? শুরু হলো তখন আমার স্বামী চলে গেছে। স্বামীর এক বন্ধু পার্থ বন্দ্যোপাধ্যায় বলে, উনি এসে বললেন যে আমরা একটা ছবি করছি সাঁঝবাতির রূপকথারা, না তা আগেও করেছি বড় পর্দায়, যেমন রিনার ছবিতে, অপর্ণা সেনের ছবিতে পরমা করেছি। তার বেশ ছোট বয়স ছিল তখন, একই অঙ্গে এত রূপ করেছি, ভালো কাস্টিং এসব। আচ্ছা, তো মাঝে মধ্যে করেছি। তাই এই তারপরে তোমার এই চলে যাবার বলছে, আচ্ছা সাঁঝবাতির রূপকথাটা একটা ছোট একটা রোল আছে, করবে? আমি বললাম হ্যাঁ করবো। বলছি চরিত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত যায় কিন্তু তুমি ইন্টারভেলেই চলে যাচ্ছ। আমার কোনো আপত্তি নেই, আমি নিশ্চয়ই করব। করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল করতে। তিতাস একটি নদী নামে বোধহয় আপনি তিতাস একটি নদী নাম ভিড়ের দৃশ্য করতাম, ক্রাউড সিন করতাম। তখন তো ক্রাউড সিন করতাম, আবার চলে আসতাম, ঝুড়ি মাথায় যেতাম, চলে আসতাম। পরে পরে তো ঢুকলাম সব জায়গায়, উইংসের পাশে বসে পাঠ মুখস্থ করতাম। দিয়ে যখন থাকতো না আমাকে বললেই আমি বলে দিতাম, স্মরণশক্তি খুব ছিল তো সেই জন্যে। তিতাস একটি নদীর নামের সূত্রে আপনি মানে ঋত্বিক ঘটককে কতটা? না, ঋত্বিক ঘটকের সঙ্গে কথা হয়েছিল, সেটার হলো না যুক্তিতক্ক গপ্পতে। আচ্ছা, ঋত্বিক ঘটক বলেছিলেন যে না, তোমার এত ভালো চেহারা চাই না। তখন চেহারাটা আমার সত্যি খুব সুন্দর ছিল। তা বলো না, এত ভালো চেহারা না, একটু অন্য রকম চেহারাটা আমি চাইছি, কাজে তোমাকে আমি নিতে পারলাম না। যে মানুষটার অভিনয়কে এতটা একদম সেটার দিকে ধ্যান রেখেই এগিয়েছেন, সেই মানুষটা কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। এই মানুষটা অত্যন্ত সুগায়িকা, নৃত্যশিল্পী, নাচের শুরু বোধহয় অনেক ছোটোবেলা থেকে, নাচের তালিম। সেটা কার কাছে, কিভাবে আপনি সেই নাচের তালিম? আমি প্রথমে শিখেছিলাম প্রভাত ঘোষ বলে একজন ছিলেন, তারপর রাম সিং। অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে আমি পাস করেছিলাম। এই আর কি, আমি বিভিন্ন কনফারেন্সেও নাচতাম। এমনও হয়েছে যে আমি নিউ এম্পায়ারে নাচের কনফারেন্স হচ্ছে, রবিশঙ্কর বাজিয়ে গেলেন, তারপর আমি নাচছি, আল্লাহ রাক্ষা বাজাচ্ছেন, তারপর আমি নাচছি, এরকমও হয়েছে। একসময় ভালোই নাচতাম। এখন তো স্টেজে অনেকবার পড়ে গেছি, তারপরে ওই তো রাস্তায় পড়ে গেছি। এই হাতটা তো পুরো ভাঙা, এটা আর সোজাই হয় না। এটা যেমন এই হাতটা দেখো দ্বিখণ্ডিত, এটা আর হয় না। যা এই অবস্থায় যাবো, আর কি করব। কালো শশী বাজালে পাশে ছিলাম গৃহবাসী। আপনি বোধহয় পাহাড়ি সান্যালের কাছে গান, হ্যাঁ, পাহাড়িদার কাছে গান শিখেছিলাম। অশোক বন্দ্যোপাধ্যায়। তারপর আমার মা তো ভালো গায়িকা ছিলেন, গীতবিতান। তারপরে সিদ্ধেশ্বর মুখার্জির ছাত্রী। এই এবং সেই সূত্রেই একটা চরিত্রের কথা মনে পড়ছে, আপনি গওহরজান করেছিলেন, মানে সঙ্গীতের কথা যেহেতু উঠলো, একটা কি ছোট করে একটু গওহরজানের কোনো গান মনে পড়ছে? গওহরজানের গান ছোট করে মনে পড়ছে, এটা এই কালের নচিকেতার সুর। मेरे रहनुमा बता दे जा मुझे, अंधेरे में क्या करूँ मैं, चांदनी भी सताती मुझे মেরে রেহেনুমা। তখন মানে একদম বদ্ধ মাতাল, তার যে মনের মানুষ সে মার্ডার হয়ে গেছে চিতপুরের রাস্তায় ওপেন, সেই তখন মদ খাওয়া ধরলো মালকাজান। তার আগে কখনোই মদ খেতেন না, এবং কোনো এক জুম্বাবারে মানে শুক্রবারে জন্মেছিলেন, উনি শুক্রবারেই মারা গেলেন। হ্যাঁ, कोई उम्मीद नहीं अब तो इसी बातों की उम्मीद रह गए
ऐ मुझे अब तो उसी बातों की उम्मीद रह गए है मुझे कि किसी और की उम्मीद नहीं, किसी और की उम्मीद नहीं है मुझे, है मुझे हसीन ख्वाबों अब आके न सता मुझे, ऐ हसीन ख्वाबों अब आके न सता मुझे, कि ख्वाबों में भी उनकी उम्मीद है मुझे, मेरे रहनुमा बता दे जा मुझे, मेरे रहनुमा। গলা ভাঙা, পারছি না। মানে এই ধরনের একটা কি বলবো, এটাকে পরিবেশনাই বলবো, একটা পারফরমেন্স যদি বলতে পারি, সেটার পরে মানে মাথায় অনেক কিছু সাজানো থাকে, সেগুলো গুলিয়ে যায় আস্তে আস্তে। তবে মানে এই গানটা শুনতে শুনতে একটা জিনিস মাথায় খুব আসছিল, যে আপনার নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে আপনি দীর্ঘদিন হয়েছে আপনার স্বামী চলে গেছেন, অনেকগুলো বছর হয়ে গেছে, তারপরে কিভাবে কাটলো, মানে ওই তারপরে জীবনটার কথা একটু যদি একটু ওই জায়গাটা বলেন। জীবনটা এইভাবেই কেটেছে বাবা, নাটকই আমার সব, স্বামী বলো, যাই বলো, প্রেমিক বলো, নাটকটাই আমার কাছে সব। একটা কথা, মানে যেহেতু আপনি বিভিন্ন সময়ের আলাদা আলাদা যুগের বিভিন্ন প্রজন্মের সাথে কাজ করেছেন, প্রধান পার্থক্যটা কি চোখে পড়ে, যে মানে আগের প্রজন্মের যারা মানুষরা, তাদের যে কাজ করার ধরন, যেটার উপর তারা জোর দিতেন, এবং এই প্রজন্মের বা আরও পরের প্রজন্ম যারা আসছে তাদের সাথেও কাজ করছেন, তাদের কাজ করার ধরনে এই পার্থক্যটা কিভাবে চেঞ্জ হয়েছে বলে মনে হয়? আগে বললাম অত কিছু ধরলে চলবে না। আমি খারাপ দিকটার কথা বলছি না, আমি বলছি যে মানে আমি একটা বৈশিষ্ট্য তো থাকে যে তারা কিভাবে কাজ করতেন, আমরা এখন কিভাবে কাজ করি, সেটা অত কিছু বিচার করি না। আগে কি ছিল, এখন কি হচ্ছে, এগোচ্ছে, এইসব বিচার করলে কখনোই তুমি কাজ করতে পারবে না। আমি অত কিছু ধরিও না, আমি আমার এখন যেটুকু আছে সেইটুকু কাজ করি, ব্যাস। সাম্প্রতিক কি কাজ? হয়তো পূবের ময়না করছি, আচ্ছা, জি বাংলায়, ওটা ভাষাটা পূর্ব বাংলার ভাষা। আচ্ছা। তার আগে সোহাগ চাঁদ করেছি, কালার্সে হতো, ওটা বন্ধ হয়ে গেছে। আমি বেশি যে খুব একটা সিরিয়াল করি না, দুটোই ঠিক আছে, কারণ আমাকে নাটকটা বা ছবির কাজ। মঞ্চে এখন সাম্প্রতিক সময় কি কাজ চলছে? ওই তো বললাম, ঈশিতার সঙ্গে দুটো নাটক, বাবাই আর ওই অপূর্ব সতী, আর প্রতিকৃতিতে হচ্ছে দম্পতি আর কী বলে পদ্মা নদীর মাঝি, আর পূর্ব পশ্চিমে হচ্ছে ইয়ে পটলও ফিল্ম স্টার, আর সুরঞ্জনার সঙ্গে আগে হয়ে গেছে নাটকটা বনজোছনা, এখন আবার করবে শুনছি, সেই জন্যে বার করেছি স্ক্রিপ্ট। আচ্ছা, একটা জিনিস খুব আপনাকে সামনে পেয়েছি, মানে এটা আমি ভেবে রেখেছিলাম, বিভিন্ন কথার ভিড়ে হারিয়ে যাচ্ছিল, আরও পিছিয়ে পড়ছিল আমার প্রশ্নটা, সেটা হচ্ছে দুটো ধরনের থিয়েটারের ধারা তো একটা সময় অবধি প্রচলিত ছিল, যে মানে কমার্শিয়ালি থিয়েটার একদম, মানে আমাদের যেটা উত্তর কলকাতা থিয়েটার পাড়া, সেখানে কমার্শিয়াল থিয়েটার একটা রমরমা ছিল, এবং তার সাথে গ্রুপ থিয়েটার, এবং তার মধ্যে কিছুটা রাজনীতির জায়গা ছিল, মেনলি গ্রুপ থিয়েটারের কথা আমি বলবো। এই যে দুটো ধারা, একটা সময়ের পরে যে কমার্শিয়াল থিয়েটার জিনিসটা প্রায় বন্ধই হয়ে গেল, আমরা পুরোটাই গ্রুপ থিয়েটারের জগতে, প্রায় না বন্ধ হয়ে গেছে। সেটা কি মানে আক্ষেপ হয়, খারাপ লাগে? কারণ এখনকার আমি নিজে থিয়েটারের সাথে জড়িত। আক্ষেপ করে কি করব, এটা হয়ে গেল, আক্ষেপ করে কোনো লাভ নেই। আক্ষেপ করলে তো আমাকে পিছিয়ে আসতে হবে, আমাকে তো এগিয়ে যেতে হবে যেভাবেই হোক।
যেটা আমরা এখন থিয়েটার করতে গেলে যেটা আমরা সম্মুখীন হই আমাদের পরিবারের দিক থেকে বা নিজের ব্যক্তিগত লাইফের জায়গা থেকে, যে থিয়েটার থেকে আমরা কোনোভাবে উপার্জন আর করতে পারি, মানে এখন আর হয় সেই জায়গাটা নেই। না, আমি যে নাটকগুলো করি আমি তো এখন কিছু পাই, কিন্তু যারা নবীন প্রজন্ম যারা আসছে তারা মানে তাদের কাছে তো থিয়েটারটা এখন আর সেইভাবে, ফলে তাদেরকে সবসময় অন্য কিছু একটা ব্যবস্থা রেখে সিকিউর না হলে তো হয় না, এটা করতেই হয়। সেই জায়গাটা বোধহয় আমাদের মানে কমার্শিয়াল থিয়েটারটা যদি থাকতো হয়তো এই জায়গাটা থিয়েটারে আরো একটু শক্তিশালী হতো, মানে উপার্জন বা অর্থকরী বলা যায় না বাবা, শক্তিশালী নাও হতে পারত, তাই না? ঠিক, আমরা তো সবই অনুমান করছি। গৌতম ঘোষের সাথে বোধহয় কালবেলা করেছি। গৌতম আমার খুব বন্ধু, গৌতমের সাথে কথা হয় আমার মাঝে। আচ্ছা। এখন দাঁড়িয়ে আর ভবিষ্যতে কোনো ইচ্ছা বাকি রয়েছে যেটা পূরণ হয়নি? এখন আর এসব বলে কি করব? না মানে ইচ্ছা তো শোনো, আমাদের তো ইচ্ছে যে আমরা খুব এখনও মনে হয় চলতে পারি না, ফিরতে পারি না, এখন মনে হয় যে সেরকম চরিত্র পেলে করি। লোভটা তো আছে, আমার তো আর কিছু লোভ নেই, না শাড়ি, না গয়না, না কিছু, আমার আছে খালি চরিত্রের লোভ। ছেড়ে আজ অকুলে, যে যদি ভালো ভালো চরিত্র পাই আমি অভিনয় করব। কোনো বিশেষ কোনো চরিত্র যেটা করার খুব ইচ্ছা ছিল, করা হয়নি বা হয়েছে, দুটোই হতে পারে? না, সেরকম কিছু না, আমি তো আগে শুনবো যে চরিত্রটা আমার যাচ্ছে কি না। আমি তো নিশ্চয়ই টিনের তলে এখন ময়না করতে চাইবো না। আমাকে বলেছিল তমালদা যে ওই বসুন্ধরা করতে, না আমি আর যাবো না, কারণ ওই ময়নার সঙ্গে না আমার অনেক কিছু জড়িয়ে আছে, আমি যেতে চাইছি না। এখন একটি থিয়েটার গ্রুপ টিনের তলোয়ার করছেন সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায়, করুক না, দেখেছেন আপনি? না, ওখানে তো আনন্দরূপা করে, ওর সঙ্গে আমার খুব আলাপ। আচ্ছা, খুব ভালো। মানে এই চরিত্রটা নিয়ে বা সেই সময় সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে কখনো? না। আচ্ছা, ফোনে কথা হয়নি, ওরা ওদের মতো করবে। সুমন তো খুব ভালো অভিনেতা, হ্যাঁ একদম, স্টেজে যথেষ্ট ভালো লাগে ওকে। তবে টিনের তলার তো নিজেই একটা প্রতিবাদী নাটক, আমি শুনেছি, আমি তো এখনো যাইনি, আমার যাবার ইচ্ছা আছে, সময়ও পাচ্ছি না। টিনের তলার যে জায়গায় নাটকটা আছে সেখানে কিন্তু নরক গুলজার আর মারিচ সংবাদের গান ঢোকানোর কোনো মানে হয় না। ঢুকিয়েছে সুমন, যা ওর দৃষ্টিভঙ্গি যা করেছে, আমি নিন্দে করছি না, ওর হয়তো মনে হয়েছে যে ওখানে গানটা প্রযোজ্য, সেই জন্যই দিয়েছে। ওরা তো সবার পুত্র সমান, ছেলেই বলা যায়, করেছে, এই ভালো লেগেছে, করেছে। একদম শেষে যাত্রা জীবন অনেক আছে, যাত্রাতেও অনেক কিছু করেছি, যেমন আমি 19 বছর তো যাত্রা করেছি, আর রেডিও নাটক তো অনেক দিন। যাত্রা শুরু কিভাবে, মানে প্রবোধ বন্ধু অধিকারী আচ্ছা আমাকে নিয়ে গেলেন, বৈকুণ্ঠ যাত্রা সমাজ বলে, মানে নট্টরি আরেকটা দল নিয়ে গেল, যে করলাম, তারপর চলেও এলাম, তারপর আবার গেলাম, এইসব নানান রকম যাওয়া আসা। যাত্রায় খুব ভালো ভালো বিষয়বস্তু করেছি, যেমন নাগিনী কন্যার কাহিনী, মহুমা, সাহেব বিবি গোলাম, তারপরে সাগরিকা, নটি বসন্ত সেনা, এইসব করেছি। রেডিও নাটকের ক্ষেত্রে সৌম্যমিত্র বা অজিতেশ বাবুর থেকে বিশেষ কিছু শিক্ষা, মানে যেটা খুব আপনার কাজে লেগেছিল বা খুব ওটা আপনাকে অনেকটা এগিয়ে দিয়েছিল অভিনেত্রী হিসাবে? না, রেডিও নাটক করার একটা মজা আছে। রেডিও নাটক করলে পরে মানে গলা দিয়েই তো সব ওইখানেই সব কিছু বোঝাতে হবে, যে এইখানেই বেডরুম বা এইখানেই আমার যাওয়ার জায়গা, এইসব। তো রেডিও নাটক করার বেশ মজা আছে আলাদা, ওখানে তার দেখা যায় না, কিন্তু আমাকে মানুষ নাটকটা শুনলে বুঝে যাবে যে চরিত্রগুলো কোথায় আছে। এগুলো সবই অঙ্কের ব্যাপার, তোমাদের বললাম। এবার আমরা শেষের দিকে আসছি,
আর শেষ যেটা দিয়ে করব আমি জানি না আপনি এটা কিভাবে আচ্ছা, আমি টিনের তলের দুটো লাইন গান গাই। আমি সেটা শুনবো ভাঙা গলায়। না, আমি সেটা শুনবো, একদম শুনবো। আমি ওটাকে বাঁচিয়ে রেখেছি, ওটা আমাদের একটা কি বলবো রত্ন, সেটাকে আমি বাঁচিয়ে রেখেছি। আমরা ওটা দিয়ে ভাঙা গলায়, ঠিক আছে, সেই গলাতেই আমরা যেটা শুনবো সেটাই আমাদের কাছে রত্নের মতো। আমি টিনের তলার গানে সেই জায়গা থেকেই আসছি। আমি শেষ যে কথাটা জিজ্ঞেস করবো, আমি জানি না আপনি কিভাবে এটার উত্তর দেবেন, কিভাবে ভাববেন বিষয়টাকে। মানে আপনার মানে যেদিন প্রথম আমি জানলাম যে আপনার সাক্ষাৎকার বা আপনার সামনে বসে কিছু স্মৃতিচারণার কথা উঠে আসবে, প্রথম আমার যেটা মনে পড়লো যে ছেড়ে কলকাতা বন হব পগার পার। জানি না, মানে আমরা কেউই বলতে পারি না, কিন্তু আপনি তো জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে আজকে একদম একটা শেষের পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, যেখানে আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিন শেষ হয় না, কোনো দিন শুরুই হয়। ওইটাই আমি জানতে চাইছি কিভাবে দেখেন, মানে শুরু বলতে কিভাবে ভাবছেন? মানে আবার তো কাজ করছি, সবই শুরু করছি, এটাই শুরু। এখনো যদি কোনো একটা দুর্দান্ত চরিত্র কারুর থেকে শুনে মনে হয় যে দারুণ একটা কিছু করার আছে, আপনি আবার সেটার জন্য নিশ্চয়ই প্রস্তুতি নেব। যে গানটার কথা বললাম টিনের তলোয়ারে, সেই গানটা দিয়েই আমরা শুনতে শুনতে শেষ করব। গলাটা ভাঙা, তাও আমি গাইছি। ছেড়ে কলকাতা বন হব পগার পার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, পুঁজি পাটা চুলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝাঁটা ঝাড়ি, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝাঁটা ঝাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, কি বা কেতা তার, ছেড়ে কলকাতা বন হব পগার পার। তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, পুঁজি পাটা চলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা বন হব পগার পার। এই একদম আত্মার সমর্পণ করে কোনো কিছুর সাথে মিলে যাওয়া, সেইটার পরে আর বোধহয় কোনো কথা থাকতে পারে না। আমরা শেষ করব এই জায়গায়। ওই যেটা বলছিলাম যে মানুষটার স্কোর কার্ডে, যে মানুষটার বায়োডাটা সিভিতে এই রকমের মণিরত্নের ছড়াছড়ি, সেই মানুষটা আজকে এতগুলো বছর পেরিয়ে এসে আমরা এই প্রজন্ম, আগামী প্রজন্ম তাকে কতটা মনে রাখলাম, তাকে কিভাবে আমাদের জীবনে, আমাদের চোখে জায়গা দিলাম, আমাদের দৃষ্টিতে, সেটা আমাদেরই ভেবে দেখার কথা। এই জায়গা থেকেই শেষ করব। শুধু শেষটা করব যদি আমাদের এই আর্ট পৌরের আড্ডা, যেটা আমরা বলে থাকি আমাদের আড্ডায়, যে আমরা 10টা 5টার দৌড়ে নেই, আমরা নেই 10টা 5টার দৌড়ে, তাই আমরা আর্ট পৌরে। সেই আড্ডার যারা দর্শক, তাদেরকে কিছু একটু যদি বলেন, কি বলতে ইচ্ছা করছে? আমার খুব আনন্দ হচ্ছে যে আর্ট পৌরের এই ছেলেপেলেগুলো আমার কাছে এসেছে। আমার তো সবাইকেই আমার ছেলে মেয়ে মনে হয়, আমাদের সেই বয়সটাই। তোমরা কি করলে না করলে আমার কিছু এসে যায় না, কিন্তু আমি আমার কাজটা করে যাব। কাজ করে যাওয়ার জন্য তোমরা যতটুকু মনে করলে ভালো, না মনে করলেও ভালো, আমার কিছু দেওয়ারও নেই, পাওয়ারও নেই। কি ঠিক বলছি কি না বলো? একদম। ওনার এই ইচ্ছা, ওনার এই দৃষ্টিভঙ্গি যে কোনো কিছুর প্রতি, নতুন প্রজন্ম, ওনার সমসাময়িক প্রজন্মের প্রতি, সবার প্রতি, এই জায়গা দিয়েই আজকের আমাদের আড্ডা এখানে শেষ করব। আমরা নেই রোজকার 10টা 5টার দৌড়ে, আমরা আর্ট পৌরে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার সন্ধ্যা দেবীকে। ঠিক আছে। মন মজায়
লুকালে কোথা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল 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 হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। এটা নটি বিনোদিনী।